ব্যালট বানাচ্ছে, ভুয়া সিল বানাচ্ছে, ব্যালট বাক্স বানাচ্ছে। সে জামাতের কর্মী। সুতরাং এই যে জামাত যে গুপ্ত রাজনীতি করে, এতে গুপ্ত 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 বলতেছেন। সেনাবাহিনী কিন্তু চুমু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না। জামাত নির্বাচন করতে পারবে না। আমাদের আজকের বিষয়, ভুয়া সিল ব্যালট ছাপাচ্ছে কারা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এ বি আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা। আমি আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি এই বিষয়ে একটি আলোচনা উল্লেখ করতে চাই। লক্ষ্মীপুরের ঘটনা, এটি গতকালকের ঘটনা। আমি লক্ষ্মীপুর ৩ আসনে ভোটে ব্যবহারের অবৈধ ৬টি সিল সহ এক ব্যক্তি পুলিশের কাছে গ্রেফতার হওয়ার ঘটনায় আলাদা আলাদা সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী দাবি করেছেন গ্রেফতার হওয়া ব্যক্তি জামায়াতের কর্মী। তবে এ অভিযোগ অস্বীকার করে ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি করেছেন জামায়াতের প্রার্থী। এই বিষয়ে আজকেই তারেক রহমান বরিশালের জনসভায় বক্তব্য দিয়েছেন। আমি তার বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় খবর দেখতে পাচ্ছি যারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে, যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে, তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি তাদের পরিচিত যেসব প্রেস আছে সেখানে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। শুধু তাই নয়, আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। এই গুপ্তের দল, এই জালেমের দল বলছে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আপনি কি দেখছেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আসলে এই বিষয়গুলি কি সহায়ক? ধন্যবাদ আপনাকে। ধরেন আমি সবগুলোই সত্য ধরে নিলাম, ব্যালট বানাচ্ছে, ভুয়া সিল বানাচ্ছে, ব্যালট বাক্স বানাচ্ছে। বিষয়টি তো সহজ। আমি ব্যালট বক্স বানাইলাম, ব্যালট পেপার বানাইলাম, সিল মারলাম, বাক্স ভরলাম, তারপর কি বুথে ঢুকিয়ে দিব? বিষয়টি এত সহজ? তামাশা, হাস্যকর। আমি তো বললাম, আমি বললাম এটা হাস্যকর। এত সহজ নির্বাচন হইলে তো এটা আজিজ ভাই যেটা বললো জামাত বানাইতেছে, ঠিক আছে, ভালো কথা, জামাত আমরাও বানাই, আপনারাও বানান, সবাই বানায় ফেলান না। আর একটা কথা বলছে এনআইডি পার্সোনাল প্রপার্টি, যে এটা নিবে কেন, চাইবে কেন? যেখানে আপনার নির্বাচন কমিশন নিজে চায় স্বতন্ত্র প্রার্থীর কাছে যে আপনি 1% ভোটারের এনআইডি জমা দিবেন, তার ভোটার লিস্ট জমা দিবেন, তাহলে প্রাইভেসি কি? নির্বাচন কমিশন কিভাবে চায় যে আপনি, উনি বললো পার্সোনাল প্রপার্টি, প্রাইভেসি, আমি মানি। তাহলে 1% ভোটারের এনআইডি কার্ডের যে আমি দিব, ভোটার তালিকা দিব, ভোটার নাম্বারটা দিব, সেখানে এটা প্রাইভেসি নষ্ট হইতেছে না? এরপরে আসেন, বিএনপি বলছে তার দলের ভিতরে গুপ্ত আছে, উনি বললেন 20% আছে। তা আপনি কি এখনো হাওয়া খাইতেছেন? আপনি আছে মানে কি? আপনি চেনেন না। আপনি বিএনপিতে 200 বিশ্বস্ত লোক থাকে আপনার, যে যখন যায় তাহলে তো সে বলতে পারবে এইটা গুপ্ত, ওইটা গুপ্ত। নাকি বলে রাখতেছেন? বলে রাখলে সুবিধাটা কি? বলে রাখলে সুবিধা, যদি কোনো কারণে রেজাল্ট উল্টা পাল্টা হয়েছে তখন বলবে গুপ্ত ছিল। ইউনিভার্সিটিতে যেমন হারছে, এখন বলতেছে গুপ্ত ছিল, সামনে আছে। এবং ফাইনালি নির্বাচন কমিশন বাধ্য হয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করে দিতে। আপনি গুপ্ত 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 বলতেছেন, আপনি ধরতে পারতেছেন না, তাহলে কি রেজাল্টটা কি? আপনাকে তো বলতে হবে গুপ্তকে আইডেন্টিফাই করেন, না পারলে এটা ভেক্টর। এরপরে আসেন আপনি জামাতে যে অভিযোগ, জামাতে এনআইডি চায়। ওই শিবিরে যখন ইলেকশন করছে তখন তারা ভুয়া ব্যালট বক্স পাইছে, নীলক্ষেত, এখনো বানাচ্ছে। এই কথাগুলো আনার মানে হচ্ছে এটা কারা করে? জামাত ছাড়া কেউ তো করার নাই। আর কি কোনো আওয়াজ উঠছে যে এটা বিএনপি করছে? না, ওঠে নাই তো, জামাত করছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে। তাহলে জামাত এনআইডি চায়, জামাত ব্যালট বাক্স বানায়, তারপরে জামাত আপনার ক্যান্টনমেন্টে প্রবেশ করতে চায়। জামাত যে অভিবাসন, মাইগ্রেশন ভোটে, আচ্ছা, মাইগ্রেশন নির্বাচন করার অধিকার নাই। জামাতকে নির্বাচন থেকে বাতিল ঘোষণা করা হোক, পরিষ্কার। এতগুলা অভিযোগ যার বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে, আমরা কেন এই জামাত নির্বাচন করতে পারবে না? হয়ে গেছে, তাহলে তো আরো সহজ হয়। মানে আপনি জিনিসগুলো কি বলতেছেন? তাইলে আপনি বলেন না এই অভিযোগগুলো থাকার পর, তারপরে যখন তার সাথে আমরা নির্বাচন করতেছি,
জামাত গুপ্ত রাজনীতি করতেছে। এখন পর্যন্ত আমরা দেখলাম না যে বিএনপির ভিতর থেকে 2000 লোক বাইর করে দিয়েছে, যেটি গুপ্ত বাইর করছে, কেউ বের করছে। তো গুপ্ত 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 মানে কি, এই টার্মটা কি? খায় না ভাই মানুষ এগুলা, বাট হয়তো বলে রাখা। এটার মানে হচ্ছে ভয় ঢোকা। ভয় ঢুকলে পরে আপনি এটা বলতে পারেন যে যদি কোনো কারণে ফলাফল আপনার বিরুদ্ধে, আমি বলছি না, আমরা তো জানি না ফলাফল কে পাবে, যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আপনি আগাম বলে রাখলে বলতে পারবে হ্যাঁ বলেছিলাম। 2 নম্বর আসেন, ভাই আর একটা কথা বলছে যে ইউরোপিয়ান ইউনিয়নও মানবে না। এই মানে এখন যেভাবে নির্বাচনটা হতে যাচ্ছে, তাহলে দেখা যাবে এই নির্বাচন হয়তো বহির্বিশ্ব বা পশ্চিমা বিশ্ব মানবে না। না মানলে অসুবিধা কি? না মানলে কোনো অসুবিধা নাই, ইনুস তো অপসারণ হইল। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। তার মানে নির্বাচন যদি না টেকে, কিংবা নির্বাচন যদি ইউরোপিয়ান ইউনিয়ন গ্রহণ না করে বা পশ্চিমা বিশ্ব গ্রহণ না করে বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হয়, ইনুস সাহেবের তো দফা ঠান্ডা, ওনার তো চলে যেতে হইল। তাহলে মিশন একটা হয়ে গেল, ইলেকশন মানে ইনুস সাহেব যাবে। আর আমরা ফ্রম ডে 1 দেখতেছি ইনুস সাহেবের অপসারণ সবাই চায়। এখন ইনুস সাহেবের দোষ বলে, ইনুস সরকারের দোষ বলে, অথচ 12 তারিখ সে চলে যেতে বাধ্য। মানে এই 5-7 দিনের জন্য তো তার কোনো রোলই নেই। আছে প্রশাসন এবং আছে নির্বাচন কমিশন। প্রশাসনে আমরা দেখলাম দায়িত্বশীল বক্তব্য রাখতেছেন, সেনাপ্রধানও বলছেন, নানান বক্তব্য রাখতেছেন যে খুব কঠোরভাবে উনি দায়িত্ব পালন করবেন। তো এই যে কথাগুলো বলতেছেন, তাইলে তো নির্বাচন কমিশন, প্রশাসন, মানে প্রশাসন বলতে 3 বাহিনী এবং অন্যান্য ব্রোকার যারা আছে, তারা তো একটা রোল নিয়ে যাচ্ছে। তারপর যদি এত কিছু হয়, তাহলে কি ওরাও ব্যর্থ? এই যে ব্যালট বাক্স টাক্স এগুলো নিয়ে সব কি খালি কথাই হচ্ছে নাকি এটা সত্য? আমি আবারও বলছি যে দেশ ওইখানে নাই। আপনি ব্যালট বাক্স বানাবেন, ব্যালট পেপার বানাবেন, সিল মারবেন, বইরা বাক্স ঢুকাই দেবেন বুথের মধ্যে, এত সহজ না। এইগুলো হইলো প্রপাগান্ডা, আপনি ওই বইলে রাখা আর কি। আর বইলে রাখা যে টোটালটা ভোটার ট্রান্সফার বৈধ, আমার ভোটার আমি ট্রান্সফার করবো, অবৈধ কোথায়? 30 লাখ ওর 3 কোটি, ওখান থেকে ভোটার এসে বললো তো এখানে তো তারা ফেল করবে। কথাটা বুঝাইতে পারছি? জি। এই এক জায়গার ভোটার যে আরেক জায়গায়, এই জায়গায় তো তার ভোটটা গেল গা, তাহলে কি আলাপ? আমি ওইখান থেকে ভোটার যদি চলে নিয়ে আসি, তাহলে ওইখানে ফেল করবে আমার লোক, এইখানে না হয় পাস করলো। অবৈধ কিছু না তো। অবৈধ হলে নির্বাচন কমিশন এটা ট্রান্সফার হয় কেমনে? এটা তো ইলিগাল হয়, তাহলে ট্রান্সফার হয় কেমনে? আমরা কি আলোচনা করি? জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? আমরা গতকালই যখন দেখছিলাম যে ভুয়া ব্যালট সিল ছাপানোর বিষয়টি, নির্বাচনের আগে আগে এই ধরনের ঘটনা কি আসলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কত ব্যালট এটা বিদেশে তৈরি হচ্ছে, এক বাড়িতে জড়ো হয়েছে এবং তারা এটাও কথাবার্তা আছে, তারা জামাতের লোক এটা সংগ্রহ করেছে। দ্বিতীয়টা হচ্ছে ধরেন এই যে নারী অনেক কর্মীরা গিয়ে এনআইডি চেয়েছে, বিকাশ নাম্বার চেয়েছে, এগুলো কিন্তু ইলেকশন কমিশনও রিকগনাইজ করেছে, তারাও কিন্তু অ্যাকশনে গেছে। যেমন তারা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে ইলেকশনের আগ মুহূর্তে এনআইডি, বিকাশ, নগদ, এই ধরনের যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের এটাকে আপনার সীমিত করে দিবে। এবং আমি শুনছি যে 1000 টাকা করা হবে। তার মানে এটা তাদের কাছে বিশ্বাস হয়েছে। এবং বিএনপির ইলেকশন পরিচালনা কমিটির চেয়ারম্যান, যিনি স্ট্যান্ডিং কমিটিরও মেম্বার, নজরুল খান, এই অভিযোগগুলো দিয়েছেন। তারপরে ধরেন এই বাংলাদেশের রেকর্ডে এত ভোটার ট্রান্সফার, অর্থাৎ ভোটার আপনার এক সেন্টার থেকে আর এক সেন্টারে নেওয়া, এক অঞ্চলের ভোটার আর এক অঞ্চলে নিয়ে আসা, এটাও কিন্তু এই প্রথম। অর্থাৎ ধরেন একটি দল মনে করলো যে আমার এই সেন্টারে আমার 10,000 ভোট কম, তারা ভোটার আপনার অন্য জায়গা থেকে ধরেন বরিশাল থেকে মাইগ্রেশন করে নিয়ে আসলো। বলা হচ্ছে নির্বাচন কমিশনের এটা আপত্তি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মাইগ্রেশন, এটা তো খুব কঠিন কাজ। এটা তো ধরেন আপনি এখন ভোটার এক জায়গায় হতে গেলে বাসা ভাড়া, ধরেন ইলেকট্রিক বিল, বিদ্যুৎ বিল ইত্যাদিতে নানান কাগজপত্র দিতে হয় না? এই জন্য কিন্তু অলরেডি ইলেকশন কমিশনের একটা জুনিয়র অফিসার ধরাও পড়ছে। সুতরাং এইটা নিয়ে এখন আবার ধরেন এই যে একটা জামাত কর্মী, এটা তো অনেক সময় অস্বীকার করে। এখন একটি দল বলে, আগের স্টাইল পাল্টে গেছে, একটি দল অমুক করে, একটি দল অমুক করে। ধরেন ঈশ্বর দিতে
আপনি একটা উদাহরণ দেয়, ঈশ্বরদীতে তো দুই বিএনপি এবং জামাতের ভিতরে গোলমাল হয় এবং বন্দুক নিয়ে যে গেছে, বলা হলো জামাত অস্বীকার করছে সে তাদের না, কিন্তু ফাইনালি তো প্রমাণ হয়েছে সে জামাতের কর্মী। সুতরাং এই যে জামাত যে গুপ্ত রাজনীতি করে এতে কোনো সন্দেহ নাই। এই জন্য এই সংশয়টা বেশি করে ধরা পড়ছে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ধরেন, কোনোদিন শিবির আছে তা জানতাম না, তো ইলেকশন হলো ফুট করে দেখা গেল ছাত্রলীগের হেলমেট বাহিনী শিবির হয়ে গেল। তো তার মানে যতগুলো কাণ্ড ওখানে, যতগুলো অত্যাচার হয়েছে কমন রুমে, ডাইনিং রুমে, সব কিছুর জন্য শিবির দায়ী। এদের তো তদন্ত করা উচিত, তারা কি আসলে ছাত্রলীগের যে ছিল তারা কতটুকু অংশগ্রহণ করবে। আর গণতান্ত্রিক যদি বিশ্বাস করেন তাহলে তো গুপ্ত রাজনীতি অ্যালাউ করা উচিত না। তাহলে তো হিল ট্যাক্সে আছে না অনেক নাথান বম, একটা অংশের স্বাধীনতা চায়। আপনার জেএমপি আছে, আনসারুল্লাহ বাংলা টিপ আছে, এদেরকেও দিয়ে দেন রাজনীতি করতে। আর যদি ওরা যদি দেশের জন্য, আপনার গণতন্ত্রের জন্য, যদি আমাদের জন্য থ্রেট হয়, তাহলে জামাত তো এখন গুপ্ত রাজনীতি। আমি তো বারবারই বলি, ধরেন আওয়ামী লীগের সাথে অল্প দিন মিশছে, তারা আশ্রয়ের জন্যে ধরেন শিবিরের পোলাপান যদি ছাত্রলীগে আশ্রয় নিয়ে থাকে, বিএনপির সাথে বহুদিন থাকছে। এখানে বিএনপির ভিতরে তো অন্তত 20% গুপ্ত জামাত আছে। এগুলো তো বিএনপি একটা মধ্যপন্থী দল, এই দল তো থাকতে হবে, কারণ এটা সব মতাদর্শের লোক এখানে আশ্রয় দিতে পারে। এখানে যদি ধরেন রাশিয়ার লেনিন যখন বিপ্লব করে বলশেভিক পার্টি, তখন তো কমিউনিস্ট পার্টি শেষ হয়ে গেল। তো এরকম বিএনপি তো শেষ হয়ে যাবে, গুপ্ত রাজনীতি থাকলে তো শেষ হয়ে যাবে। তো এখানে তো গণতান্ত্রিক কোনো দল থাকতে পারবে না। এই জন্য আমি বলছি যে আপনি যেটা বলছেন এটা অলরেডি কিন্তু এটা বিশ্বাসযোগ্য যে তারা এটা গুপ্তভাবে কি করতেছে না করে। ধরেন বিকাশ নাম্বার কেন লাগবে, এনআইডি নাম্বার কেন আমারটা চাবে? ধরেন এনআইডি নাম্বার তো আপনার পার্সোনাল প্রপার্টি, আপনি কেন চাবে বলেন? আবার বলে যে নারীদের হেনস্থা করছে, তো তাদের কি করবে? আমি তো, আমার কাছে ভিডিও আছে। এটি একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে এই অভিযোগ না, এই খবরটি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা, বিশেষ করে বস্তিতে যারা আছেন, এরকম একাধিক আমি খবর দেখেছি, একটি প্রতিবেদন দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, সেখানে কোনো একটি রাজনৈতিক দল না, কয়েকটি রাজনৈতিক দলের যারা প্রচারণা চালাচ্ছেন তারা এই জিনিসগুলো সংগ্রহ করছেন। না, সবাই সংগ্রহ করছে না। বিষয়টা হলো যে যেটা করা হয় অনেক জায়গায় করা হয়, যেটা হচ্ছে যে ধরেন একটা ভোটার, তিনি তো তার ভোটার নাম্বার জানে না, যা তো বলতে হয়, যখন ভোট দিতে যায় ভোটার নাম্বার জানতে হয়। ওগুলো আগে গোড়ায় কিছু কিছু কালেক্ট করা হতো, কিন্তু এইবারে নূতন হচ্ছে যে একদম প্রবাসী ভোটার, ধরে ডাক বাক্সে আসবে ভোটার, পোস্টাল ভোটার তো ছিল, জেলখানাতে পোস্টাল ভোট দিছে না, সরকারি অফিসের চাকরিতে ডিউটি আছে সে পোস্টাল ব্যালট দিছে, কিন্তু প্রবাসী ভোটার বানলেন আপনি, ইলেকশন কমিশন এটা হ্যান্ডেল করতে পারবেন না। এটা কেন করলেন? প্রবাসী দ্বৈত নাগরিক ভোটার আছে, হ্যাঁ, তার ভোটার হতে আপত্তি নাই, প্রার্থী হলে আপত্তি আছে, হ্যাঁ প্রার্থী তো ছেড়ে দেয়। এখন ব্যাংক ডিফল্টার, ঋণ খেলাপি, আপনার দ্বৈত নাগরিক সবই তো ছেড়ে দিছে। এটা কি হচ্ছে আমি তো বুঝতে পারতেছি। এটা কোনো ইলেকশন মানে মকারি তো। আপনি বলেন সংবিধানে স্পষ্ট করে লেখা আছে, উনি তো সিনিয়র লয়ার, স্পষ্ট করে লেখা আছে, আর আরপিওতে দিয়ে দেওয়া হয়েছে যে ঋণ খেলাপি হতে পারবে না, দ্বৈত নাগরিক হতে পারবে না। দ্বৈত নাগরিক ওই ফ্যাসিস্ট সরকারের সময় গোপনে ছিল, অনেক বেরোইছে, অনেক ছিল, এখন তো প্রকাশ্যে হচ্ছে, প্রকাশ্যে ইলেকশন কমিশন বলে দেয় ছেড়ে দিলাম, টাকাটা দিয়ে দিন। এটা কোনো কথা? এটা কোনো কথা? বলছে তো ইলেকশন কমিশনের সদস্য, বলছে তো, আমরা শুনছি তো। সুতরাং এটা ইলেকশন মানে একটা তামাশার মতো হয়েছে। আওয়ামী লীগ বড় দল নাই, জাতীয় পার্টি ধরে ছোট হলেও বা জাতীয় পার্টি নাই, এরা নিজেরা এখন ইয়ে করতেছে, পরিস্থিতি এমন তৈরি করতেছে যে এইটা যদি চলমান থাকে এই নির্বাচনে তো বিশ্বে গ্রহণযোগ্য হবে না। ইউরোপীয় ইউনিয়ন আগে তাদের ফতোয়া পাল্টাইছে, তারা আগে বলতো পার্টিগুলো সব অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন, এবারে জরিপ আসছে না, তারা বলছে না ভোটার অংশগ্রহণ, ভোট দিতে আসলেই হইলো। সেনাবাহিনী কিন্তু চুমু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না, সেনাবাহিনীকে মানুষ হত্যা করার, ফাইনালি হত্যা করার ট্রেনিং দেওয়া হয়। ওই বেটায় ডাক্তার শিক্ষিত হয়েছে, তার বডি ক্যামেরা রয়েছে, ওই যে এমপি তার বডি ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে। ওই বেচারা তাকে ছাড়া কোনো কথা বলে নাই, তাকে বলা হয়েছে তার নিরাপত্তা দেওয়া হবে খালি আর্মসটা নিয়ে ভিতরে না ঢুকলে, ওটা তাদের বারণ আছে। আপনার সব জায়গায় এটা তো বোঝা যাচ্ছে যে আমাদের ক্ষমতায় গেলে তো ক্যান্টনমেন্ট তো উড়াই দিবে। সুতরাং তাকে গ্রেপ্তার করে নাই কে, এইটা আমার অভিযোগ সেনানিবাস সম্পর্কে। তাকে ঢুকতে দেয় না এটা না, সে যা ভাষায় বিয়ে করছে, আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, আরে বাপের বেটা,
মানে ওই পাস করবি তুই বেটা, ওইতে দেয়। আর তার বলছে তো আপনি অস্ত্র রেখে যান, অস্ত্র রাখার না, একটা এমপি বারবার তাকে স্যার বলে কত বিনয়ের সাথে করতেছে, সে যাবেই। হ্যাঁ, শেষ পর্যন্ত তার সিনিয়র অফিসারকে লাগাই দিয়েছে, তার সাথে আবার টেলিফোনে কথা বলছে। আইন তো ভাঙতে পারবে না কেউ, কারণ এটা সেনাবাহিনীর বোর্ডের সিদ্ধান্ত। ওখানে আপনি অস্ত্র অনেক সারা রাস্তায় রাস্তায় গাড়ি চালা যায়, কি ট্রাফিক ভেঙে চুরে যায়, আমরাও যাই। ক্যান্টনমেন্টে হান্দার ঢুকলেই, জাহাঙ্গীর গেটে ঢুকলেই তো সোজা হয়ে যান, সোজা হয়ে যায়, আর তো থাকেন না। সবাই আইন বোঝে, এই বেটা এমপি দাঁড়াইছে, সোজা হয় না, তখন সবাই আইন ওরে বোঝে। ঘেটটির দেওয়া লাগে, ওকে গ্রেপ্তার করা উচিত ছিল, গ্রেপ্তার করে বুটের গুতায় ওরে আক্কল দিয়ে দেওয়া উচিত ছিল, ছেড়ে দিয়েছে কেন ওকে? এখন আবার দুঃখ প্রকাশ আছে নাকি? আপনি গণহত্যা করে দুঃখ প্রকাশ করবেন, মাপ হয়ে যাবে? আপনি ক্যান্টনমেন্টের গেট ভেঙে দিতে চান, আপনি মাপ করে দেবেন? ওকে মাপ করবা না, ওকে গ্রেপ্তার করা উচিত এবং ওকে বুট দিয়ে ফেসানো উচিত, যাতে সারা দেশের 18 কোটি লোক বোঝে সেনানিবাসে এটা করা যাবে না, সেনানিবাসকে বিতর্কিত করা যাবে না। আমাদের শেষ আশ্রয় যেমন বিচার বিভাগ, তেমনি সেনানিবাস। আপনি সেনাবাহিনী তছনছ করে গেটের ভিতরে কতক্ষণ বলে ঝগড়া করছে, কিন্তু কেন? ওর তো বেটার খেয়ালই নাই যে বডি ক্যামেরা আছে, এখন ইলেকশনে বডি ক্যামেরা কিনছে, দিবে। কিন্তু এই সরকারও চিন্তা করছে, ইলেকশন কমিশন, ওই বেচারা ট্রেনিং আছে, ও তো বডি ক্যামেরা সব ভিডিও করে ফেলছে। এখন কয়েক বডি ক্যামেরা করলে আজিজ ভাই, আপনার বক্তব্য শুনছিলাম আমরা। আমি এই বিষয়ে রাজ্জাকির ভাইয়ের কাছে শুনতে চাই, আপনি ঘটনাটি কিভাবে দেখছেন? আপনি ক্যান্টনমেন্টে যখন ঢুকবেন, আপনি সশস্ত্র থাকেন, কোনোভাবে আপনি ঢুকতে পারবেন না। ইভেন যদি গানম্যানও আপনার থাকে বৈধভাবে, গানম্যান তো বৈধ থাকলে আপনি ঢুকতে পারবেন না। বাট বিধান আছে, বিধান হলো ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে আপনি আগাম পারমিশন নেবেন, অথবা স্টেশন কমান্ডার থাকে, তাদের কাছ থেকে পারমিশন নেবেন। তো সেক্ষেত্রে সেই পারমিশন নিশ্চয়ই তার ছিল না, থাকলে তো আর এত বাকবিতণ্ডা হইতো না। পাশাপাশি সে অনেকগুলা বাজে কথা বলেছে, আরে জিব্বা দিয়ে সাইডে তার নিয়ম সবার জন্য সমান থাকতে হবে। বাট আপনার তো সিম্পল গানম্যান, আর তার তো আর্মি সিকিউরিটি দিচ্ছে, তারটা আর ওনারটা তো এক নয়। আবার তার পক্ষে যদি যুক্তি দেন, সে যদি যায় যে হ্যাঁ গানম্যান ছাড়া যেতে পারেন, সে বলছে যে আমি কচুক্ষেত পর্যন্ত যদি যাই, মানে ক্যান্টনমেন্ট বের হওয়ার পর গানম্যানটা পাবে কোথায়, এটাও সে প্রশ্ন করছে। কিন্তু তার আচরণটা ঔদ্ধত্যপূর্ণ ছিল, মানে আরও সুন্দর হইতে পারতো, আরও সফট হইতে পারতো। আর ক্যান্টনমেন্টের নিয়ম কিন্তু জেনারেল সাহেবরাও মানে আপনার জেনারেলও যদি যায়, তাকেও যদি জিজ্ঞাসাবাদ করে, তার প্রপার আনসার দেয় তারা প্রপারলি এবং খুব সফট ম্যানারে। এগুলা সে নিঃসন্দেহে আমি বলি যে ভালো কাজ করেনি। হয়তো আমি আজিজ ভাইয়ের মতো বলতে পারি না, বাট আমি এটা সমর্থন করার কোনো কারণ নাই। কিন্তু পাশাপাশি আমার কতগুলা কোয়ারি আছে এখানে, যেমন এটা নিয়ে কথা উঠছে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক ক্যান্টনমেন্ট, নিরাপত্তার ব্যাপার আছে ক্যান্টনমেন্টের ভিতরে। হোল ক্যান্টনমেন্ট ইজ ফুল অফ আর্মস থাকে, কিন্তু ওখানে মেনলি মিলিটারি, তারাও নিরাপত্তার চিন্তা করতেছে, যৌক্তিক। এবং আপনি গানম্যান নিয়ে যেতে পারবেন না প্রায়র পারমিশন ছাড়া, যৌক্তিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখনই নিরাপত্তার প্রশ্ন আনবেন, সেই নিরাপত্তা কি শুধুই সেনাবাহিনীর জন্যে, মানে শুধু সেনানিবাসের সেনাবাহিনী দিয়ে সেনাবাহিনীর নিরাপত্তাই আমরা দিব না। দেশের সার্বভৌমত্ব দুইটা ধরন আছে, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এক্সটার্নাল কোনটা? আমার যে সীমানা, এই সীমানা ক্রস করে যদি, বা সীমানায় যদি হামলা করে সীমানা ক্রস করে কেউ ঢুকতে চায়, এটা সার্বভৌমত্ব ভঙ্গ হবে, রক্ষা করবে সেনাবাহিনী। আবার এই যে সেনাবাহিনী এখানে বসা, ক্যান্টনমেন্ট তো আপনার নিরাপদ জায়গা, ক্যান্টনমেন্টের নিরাপত্তার জন্যই তো করছেন। কিন্তু আমি যখন বিডিআর কিলিংটা দেখলাম, সেটা তো রাস্তায় হয় নাই, সেটা পিলখানার ভিতর হয়েছে, এটা ক্যান্টনমেন্ট। কোথায় ছিলেন আপনারা? সেখানে অস্ত্র নিয়ে কারা ঢুকলো? যদি ভিতরের অস্ত্র দিয়ে করে থাকে, বের হইলো কিভাবে? নিরাপত্তার প্রশ্ন বলছেন আপনি, তো নিরাপত্তার প্রশ্ন বলছেন। নিরাপত্তার প্রশ্ন, 57টা অফিসার মারা গেল ক্যান্টনমেন্টের ভিতরে। আপনি যদি আপনার নিজের নিরাপত্তা দিতে না পারেন, আপনি রাষ্ট্রের নিরাপত্তা কি দিবেন? ইটস এ কোশ্চেন মার্ক। 2 নম্বর, অনেক সেনা অফিসারের প্রবেশ নিষেধ ক্যান্টনমেন্টের ভিতরে। অনেক সেনা অফিসার কিন্তু রিটায়ার্ড, কিন্তু প্রবেশ নিষেধ। কেন নিষেধ করছেন? ক্যান্টনমেন্টের কাছে প্রশ্ন করলে তারা বলবে নিরাপত্তার প্রশ্নে। বাট 57 জন অফিসার মারার দৃষ্টান্ত আমি ভুলবো না। এটার ব্যাখ্যা কি? তার তো ক্যান্টনমেন্টের ভিতরে মারা গেছে,
2 নম্বর আসেন, এই ঘটনাটা ঘটছে বেশ কিছুদিন আগে, কতদিন আগে তা আমি জানি না। বডি ওন ক্যামেরা কার ছিল? শুধুমাত্র ওখানে সেনা অফিসারদের, অফিসার না, যারা গেটে ডিউটি করে তাদের ছবিটা কিন্তু এমপি ওকে, সেখানে তাদের ক্যামেরায় ধারণ করছে। আমি নিশ্চিত করে বলতে পারি ক্যান্টনমেন্টের অন্তত 50-100 গজের দূরের থেকে কেউ মোবাইল দিয়েও ছবি তুলতে পারবে না, ইট ইজ সো সিকিউরড। তাহলে বডি ওন ক্যামেরায় সেইটা বের হয়ে গেল কেমনে? এটা জুলকার নায়েক সাহেবের, আমরা ফেসবুকে দেখছি, উনি নাকি এটাকে আপলোড করছেন প্রথম। উনি পেলেন কিভাবে? তাহলে সিক্রেসি আপনি রাখতেছেন না, প্রাইভেসি, সিকিউরিটি, এটা তখন থেকে বেরোইছে। আমি যে নিরাপত্তার দোহাই বারবার দিতেছি, আমার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রাখার দায়িত্ব এই সেনাবাহিনীর। 57 অফিসার তো বললামই, ইন এডিশন আয়নাগর, মেজর সিনার বুকে তাজা গুলি মারছে পুলিশ। এটা কিন্তু আপনার আভ্যন্তরীণ সার্বভৌমত্বের ভিতরে পড়ে। গত 16 বছর কি হয়েছে আমরা জানি। সেনাবাহিনী যে শুধু বলেন নিরাপত্তা, এই স্নাইপার দিয়ে গুলি করছে হেলিকপ্টার দিয়ে জুলাইতে। তো আপনি তো আমার দেশের মানুষ মারার জন্য না, সেনাবাহিনী একমাত্র বহিঃশত্রু দ্বারা আক্রমণ হইলে, আবার যদি রাষ্ট্রের এমন কোনো রাষ্ট্রদ্রোহী হয় যাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে তারা মারতে পারে। আর হলো বহিঃশত্রু যদি আমাকে আক্রমণ করে, 2টা জায়গায় মৃত্যুর জন্য দে আর পারমিটেড, আদারওয়াইজ নট ইন নো ওয়ে। আপনি আপনার দেশের লোক মারতে পারবেন না। আমি দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্বের কথা বলছি। তারপর আসেন কতগুলো জিনিস মিলে যায়। আপনি এখন এই মুহূর্তে, ঘটনাটা অন্তত 2 সপ্তাহ আগের, কেউ বলে 1 মাস আগের, ঠিক আছে, এখন পাবলিশড হইল কেন? এখন এই মুহূর্তে প্রকাশ হইল কেন? 2-3 দিন 4 দিন আগে একটা আলতাফ সাহেব, ওনাদের বিএনপির লোকই, সে বলছে বিএনপির প্রার্থী চুজ করছে কারা। সেখানে সে ডিজিএফআইর নাম বলছে, এনএসআইর নাম বলছে, পুলিশদের নাম বলছে, এরা চুজ করে দিয়েছে প্রার্থী। তো এই যে চুজ করার সাথে আপনি যেগুলো মিলান, এবং এই মুহূর্তে এটা দেওয়া মানে কি, এই মুহূর্তে এটা পাবলিশ করা মানে কি জামাতের পক্ষে কাজ করা, যে জামাতের ভোট বাড়বে, জামাতের পক্ষে কাজ করা যদি হয়, তাহলে এই পক্ষপাতিত্ব কেন করবে? আমি কি বুঝাইতে পারছি? আমি আবারও বলছি, এটা কি জামাতের পক্ষে করা, যে জামাতের ভোট বাড়বে, নাকি জামাতের মাধ্যমে সিক্রেসি, মানে জামাতের ঘটনাকে কেন্দ্র করে আমার সিক্রেসি, প্রাইভেসি যে বাইর হয়ে গেল, সব কিছু মিলে যদি জামাতকে দায়ী করে, জামাত কি ভোট বেশি পাবে? যদি ভোট বেশি পায় সেজন্য করে থাকলেও তো জামাতকে ফেভার করছেন আপনি। কি রাইট আছে তাইলে তার? আর বডি অন ক্যামেরায় তাহলে তো অনেক কিছুই থাকতে পারে, শুধু কি এইটুক? নাকি এই যে যে আপনার এই যে জিনিসটা যদি জামাতের বিরুদ্ধে যায়, কথার পক্ষে গেলে তো সেটাও পক্ষপাতিত্ব, বিরুদ্ধে যদি যায় তাও তো অন্য কারো পক্ষপাতিত্ব। সো ইটস এ কোশ্চেন মার্ক। জি, সাইবার অ্যাটাক। আমি আর একটা পয়েন্ট বলি। ধরেন পিলখানা হত্যাকাণ্ড, এটাতে পলিটিক্স ছিল। এই হত্যাকাণ্ড প্ল্যান্ড হত্যাকাণ্ড, কারণ তখন এর আগে সব মানে অফিসারদেরকে ওখানে ক্লোজ করা হয়েছে ট্রেনিংয়ের নামে করে, প্ল্যান করে এটাকে তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যায় তখন মইনু আহমেদ আর্মি চিফ ছিল, মইনু ফখরুদ্দিনের সরকার। এটা শেখ হাসিনা এটা তাদেরকে আর্মি এটা হ্যান্ডেল করতে চাইছে, পারমিশন দেওয়া হয় নাই। এবং আর্মি ডিসিপ্লিন ফোর্স, এটা আপনারা জানেন যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের অধীনে থাকে, তাদের হুকুমের বাইরেও যেতে পারেন না। আবার সিনিয়র অফিসারের হুকুমের জুনিয়র অফিসার বাইরে যেতে পারে না। তো এরকম ডিসিপ্লিনের কারণে, যেমন ধরেন আমার নিকটজন আপনার আর্মিতে ছিল, আর্টিলারিতে, সে তো বলছে ক্যান্টনমেন্ট থেকে ওটাকে কুয়েল করা সম্ভব ছিল, কারণ আর্টিলারির রেঞ্জ হলো 25 কিলোমিটার, ক্যান্টনমেন্ট থেকে অত দূর না। কিন্তু এটা ইচ্ছে করে, পাগলের মতো বলছে এটা ইচ্ছে করে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তো এটার তো বিচার হচ্ছে এখন দেখা যাক কোন জায়গা দিয়ে দাঁড়ায়। তো এখন আমি এই জন্য আপনি ধরেন এই যে সাইবার অ্যাটাক যেটা বললেন কি, হ্যাক করা, আমি যেটা দেখেছি যে ওখানে একজন সহকারী কি অপারেটর নাকি, তাকে এই টিমের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমি দেখলাম যে আজকেও দেখলাম যে তারা বলা হলো যে এসবি এটার ইনভেস্টিগেশনের দায়িত্ব নিছে, তারা এটা ইনভেস্টিগেট করতেছে। এখনও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, তবে তার সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেপ্তার তো করা হবেই। এটা হোক, এটা সত্য উদ্ঘাটন করা হোক,
এটা তো আমরাও চাই, সবাই চাই। তবে শেষ পর্যন্ত যেটা লাস্ট যে কমেন্ট করছে সম্ভবত এটা হ্যাক হয়নি, এই কমেন্ট কিন্তু করেছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে এটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কারণ রাষ্ট্রপতি ভবন থেকে যদি তার ইমেল আইডি ব্যবহার করে এটা করা যায়, এবং এও বলছে এক্সপার্টরা ইমেল আইডি করে কোনো আপনার এক্স হ্যান্ডেল হ্যাক করা যায় না, এটা বলা হয়েছে। তো এটা তদন্ত বোঝা যাবে। তা আমার বক্তব্য হচ্ছে যে যখন এইটা ওনার একদম ধরেন তারেক রহমান, ধরেন জামাতের আমির, এনারা তো এইসব বিশিষ্টজন, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, বড় বড় অফিসার তো নিজে মোবাইল হ্যান্ডেল করে না, নিজে অ্যাকাউন্ট হ্যান্ডেল করে না, তার পিএস করে, এপিএস করে, অমক টমক। ধরেন কোনো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, সাথে সাথে সিগন্যাল আসে, একটা সিগন্যাল আসে, আপনি ওটা ক্লোজ করে দেন। আপনি 9 ঘন্টা পরে কেন ক্লোজ করলেন? আবার সারা গভীর রাতে যা কেস করলেন কেন? ওইটা ক্লোজ করলেন না 9 ঘন্টা পরে? ওইটা আবার শেয়ার দিছে আপনার জামাতের এক নেতা, ওটা শেয়ার দিছে, ওটাকে শেয়ার করে সরাই দিছে। তো এই জন্য আমি বলছি যে এইটা এত সেন্সিটিভ, এটা আমি মনে করি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যেহেতু রাষ্ট্রপতি ভবন থেকে এটা হয়েছে, আমি বলবো যে তার একজন অফিসারের মোবাইল ডেটা ইউজ করে এটা হয়েছে, সুতরাং এটা তদন্ত করে এটা জনসম্পর্কে উচিত। কারণ এটা তো রাজনৈতিক অঙ্গনেও, আমাদের ইলেকশনেও এখন এটা ইনফ্লুয়েন্স করতেছে, তো সুতরাং এটা তদন্ত হওয়া উচিত। আমার কাছে এখনো পরিষ্কার না এটা কি। আজিজ ভাই, আপনার কাছে আসবো আমি। রাজ্জাকি ভাই, আসলে এইটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে কেন? বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে যে নারীদের বিষয়ে যে মন্তব্য করা হয়েছে সেটি নিয়ে এক ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা শুনছি। আপনি কিভাবে দেখেন আসলে বিষয়টি? আমার কাছে যেটা মনে হয়, শুনেন, এগুলো হাইপোথিসিস, অনুমান করতে বলতে পারবো না। হ্যাক হয় কেমনে? যেমন আমার নিজের একটা ফেসবুক হ্যাক হয়েছিল। হ্যাক না, মানে এটা কি বলে, হ্যাঁ হ্যাক, মানে ফেসবুক হ্যাক হয়ে গেছিল। যাই হোক, আমি কমপ্লেন করছিলাম ডিবির কাছে। পরে আমি বলছি যে তাহলে আপনি ভাই আমার এটা ডিলিট করে ফেলান, আর যদি রিকভার করতে না পারেন ডিলিট করে ফেলেন। এটা টেকনোলজি আমি জানি না, সুতরাং অবান্তর আমি বলবো না, যেটা বুঝি না সেটা বলবো না। বাট এই হ্যাকিং হয়ে অনুমোদন স্টেটমেন্ট দিতে পারে, বক্তব্য ঢুকাই দিতে পারে। এটা আমার বাসার থেকে বলছিল অশালীন মহিলাদের ছবি যাচ্ছে আমার ইয়েতে। আমি কমপ্লেন করছি। আমি প্রথম বলছি, গাড়িতে বসেই বলছি যে আমার এই চ্যানেলটা হ্যাক হয়েছে, সুতরাং এই ফেসবুক হ্যাক হয়েছে, সুতরাং আপনারা মেহরবানি করে এটা ফলো করবেন না। আর যদি কেউ এটা করে থাকেন, আমি আইনের আশ্রয় চাচ্ছি, মানে আইন প্রয়োগের এইভাবে আমি ঘোষণা করে দিচ্ছি। সেটা আছে বোধহয়, এখন হয়তো ফেসবুকে পাবো আমি। ওটা আমার সেফটির জন্য আমি করে রাখছি। বাট ইনফ্যাক্ট টেকনোলজি আমি বুঝি না, গেল এক। দ্বিতীয় আসেন, ধরেন জামাতের আমিরের এই বক্তব্য আসছে, আমার হ্যাকিং ট্যাকিং মেইন হলো তার বক্তব্যটা, এটি তো আলোচিত। উনি নারীকুলকে জঘন্য ভাষা একটা শব্দ প্রয়োগ করছেন। আপনি যদি নর্মাল করে চিন্তা করেন, এটার পর কিন্তু রাস্তায় মিছিল হয়েছে। মিছিলে যারা গেছে, আন্দোলন এমন হয়েছে যে আমির সম্পর্কে 2 গালে মারো, ঝাড়ু মিছিল ইত্যাদি ইত্যাদি হয়েছে। এটা টু সাম এক্সটেন্ট ক্যারেক্টার অ্যাসাসিনেশন। ইফ ইট ইজ ফ্যাক্ট, তাহলে তো জঘন্য অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে, যারা মাঠে নামছে তারা কারা? তারা জামাত ঘরানার লোক তো না, জামাত বিরোধী শিবিরের লোক। তো জামাত বিরোধী শিবিরের লোক তো সবসময় জামাত বিরোধী। সে তো এই ঘটনা না ঘটলেও ভোট দিত না। যে মহিলাগুলা নামছে তারাও খুব স্মার্ট ড্রেস পরা, মানে যে সমস্ত কথা আছে যে এই জামাত এই সমস্ত পোশাকের বিরোধিতা করবেন ক্ষমতায় গেলে, সেরকম পোশাক পরাও তারা ছিল। তো তারা তো জামাতকে কখনোই ভোট দিবে না, ওই স্টেটমেন্ট না বাইরেলেও ভোট দিত না। কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে তারা যদি না করে তাতে কি আসে যায়? আর আপনি যদি নর্মাল কোর্সে চিন্তা করেন, 5ই আগস্টের পর থেকে এই ঘটনাটা প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত আমরা জামাতের আমিরের নানান বক্তব্য আমরা দেখছি, নানান জায়গায় নানান বক্তব্য আমরা দেখছি। তার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হয় কিনা ব্যক্তিগতভাবে আপনি আমার জিজ্ঞান, বলবে আমি জামাত করি না।